জামায়াতের ব্যাপারে আপনি বলছেন না, যেমন আমি একটা লক্ষ্য করুন, পরিষ্কারভাবে আমার উপর সেই দিন যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকেরা ছিল। আমাকে কিন্তু রাষ্ট্রের দিক থেকে আহ প্রশ্ন করেছে, অনুরোধ করেছে একটা মামলা করবার। আমি কিন্তু মামলাটা করি নাই, কারণ হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে নেই না, এটা আবার পার্সোনাল ইস্যু না। আপনি লক্ষ্য করুন, আমি একটা সংগঠিত শক্তির অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবো, আমি তো অথচ লিখবো, অথচ আমি তো আশা করতে পারি না যে তারা ওইখানে গেলে আমাকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য বন্ধু শুভান অধ্যায় প্রশ্ন করেছে, আপনি একা ওখানে গেলেন কি করে? আমি, আচ্ছা, বা গেলেন কেন? আরো তো ঘটনা ঘটতে পারতো, আমি এটা জেনেই গেছি। আমার মনে হয়েছে ওইখানে আমার যাওয়া কর্তব্য। এই কর্তব্য বোধের মধ্যে যদি ভুল থাকে, আপনি যদি সেইটাকে বলেন এটা ভুল ছিল, সেটা একটা আলাদা বিতর্ক, আমি তো আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু ওইখানে আমার আমার উপর যে তারা আক্রমণ করেছে, তো সেইটা তো অত্যন্ত স্বাভাবিক। তবে এর মধ্যে দুঃখজনক যেটা হইলো, এই যে এখানে আরেকটা, এই যে জামায়াতের মুনাফিকের কথা বলছেন, তারা, আমি ওইখানে গেছি তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বিরোধিতা করি, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আবার কোনো বিরোধ নাই। তারা সেই কথা বলে আমাকে আক্রমণ করবার সৎসাহস দেখাতে পারে নাই। তারা আমাকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে তারপরে আক্রমণ করেছে। এই যে আরেকটা মুনাফিকি, তারা কিন্তু আমাকে আক্রমণ করছে কারণ আমি হচ্ছে এখানে একটা সেকুলার ডেমোক্রেটিক রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই। আর এর চাইতে যারা বড় কুতুব, সেকুলারিজমের কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলাপ করে, সেই আলোচনায় আমরা বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। সেটা হচ্ছে একটা একাডেমিক বিতর্ক। ধরুন যে ফরাসি সমাজে যখন 1789 সালের বিপ্লবের সময় সেকুলারিজমের কথা বলা হয়েছিল, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আজকে আপনি বলতে পারেন সেটা তো আপনার বাস্তবায়িত হয় নাই, তাহলে সেকুলারিজমের পুরো জিনিসটাই তো অবাস্তবায়ন যোগ্য করে তুলেছে। একটা কথা হচ্ছে, মানুষ কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, আপাতত যেটা অবাস্তবায়নযোগ্য মনে হয়, কাজটা যদি ভালো হয়, কথাটা যদি ভালো হয়, আদর্শটা যদি ভালো হয়, সেটা কোথায় কোথায় ফেল করেছে সেইটা, সে কারণে আমি ওইটার প্রপাগেট করতে পারবো, এটা হতে পারে না। যদি যেই ব্যবস্থা বলে যে একটা সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই থাকবে, সবার সমান অধিকার থাকবে, প্রত্যেকের ধর্মীয় কর্মকাণ্ড করবার অধিকার থাকবে, এবং রাষ্ট্র সে ব্যাপার কোন একটা বিশেষ ধর্মকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে ইসলাম, আর ভারতের ক্ষেত্রে হতে পারে হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের পক্ষে রাষ্ট্রপাটকে সাজিয়ে আপনার ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আপনি নিপীড়ন করবেন অথবা তার চিন্তা চেতনাকে বিকশিত হতে দিবেন না, এটা তো খারাপ কাজ। তো সেকুলারিজম ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এটার নাম আপনি আরেকটা অন্য কিছু দিতে পারেন, সেটার জন্য আমি লড়াই করব, এটাই স্বাভাবিক। অসম্ভবের জন্য মানুষ লড়াই করে, আমাদেরও তাই কাজ। আর এখানে দ্বিতীয় পার্টটার উত্তর হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে আমি তিনটা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিক ভাবে তারা মুনাফিকি করে, তার মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণ ভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামকে, ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতার যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগেই বলে রাখি, এই দেশেরই অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে মানে অ্যাবসলিউটলি ধর্মের ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। আমি এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ আর কিন্তু জামাত ইসলামী নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নাম্বারটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না।
অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামায়াতকে ভোট দেওয়ার সম্পর্ক আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, আরেকটা মনে পেটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জামায়াতের প্রার্থীরা, জামাতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে, তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু কিছু হয়েছে, হ্যাঁ, সেটা সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন। তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা তার এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন, 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল। সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল, জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই তাদের পক্ষে অবলম্বন করলো? তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে এবং সে ইসলামের পক্ষে যায় কি করে? কিংবা ধরুন, এই যে এখনো যে অভিযোগগুলি আপনি লক্ষ্য করুন, তো যে তারা তো মিথ্যাচার করে, এবং আপনি বলছেন যে তারা বলে যে ওইটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত, এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তারা এদের প্রতিনিধি নন। সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই, হ্যাঁ, কিংবা তাদের বিরুদ্ধে তো কোনো মামলা রুজু করবার কথা শুনি নাই, যে তাদের যে রাজনৈতিক মত সেইটা অন্য কথা বলে তাদেরকে কলঙ্কিত করছে সমাজে, তাদের বিরুদ্ধে ভুলভাবে উপস্থাপন করছে, এইটা তো ঘটে নাই। ফলে এই কেবলমাত্র আমাকে একটা গালি দিবার জন্যই তারা এই গালিটা দিচ্ছে। নির্বাচনের ব্যাপারটা আমি মনে করি এটা আমার কাছে তথ্য যেমন আছে, বিশ্লেষণও আছে। তারা একটা হাইপ তুলবার চেষ্টা করেছিল, যা জানোবা যে এখনো করছে, যে আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, বিএনপি কে আমরা দেখেছেন। আসলেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করেছে। তারা নানান ভাবে এক ধরনের কথা দিয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টোতে গিয়ে কাজ করেছে অন্যরকম। এই অভিযোগ তো আমাদের প্রত্যেকেরই আছে। যে কোনো আপনার ইনফর্মড, চিন্তাশীল, ইতিহাসবোধ সম্পন্ন মানুষ এইটা বলবে। তো আমরা এইটার বিকল্প চাই। এই বিকল্প তো আমরা তাদের চাইতে পশ্চাৎপদ কোন শক্তির উত্থানকে চাই না। তারা বলছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তো তাদেরকে পরীক্ষা তো করা হয়েছে। তারা 1971 সালে সবচেয়ে ইতিহাসে বড় পরীক্ষা দিয়েছে। এই দেশের মানুষ যখন সবচেয়ে বিপদের মধ্যে ছিল, সেই বিপদের মধ্যে তারা বিপদাপন্ন মানুষের বিরুদ্ধে ছিল। সেই 71 সালে আবার আপনার এই মালেক মন্ত্রিসভায় তাদের মন্ত্রীও ছিল এই তৎকালীন পাকিস্তান। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমি একজন দর্শকের মতামত আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে
আমাদের জি, বলুন। দর্শকরা কি মানে কি ধরনের মতামত করতেছেন, উনার নাম আমি পড়তে পারতেছি না, মানে মুশারিয়া জি 188, জি উনি বলতেছেন যে খালিদ ভাই অনেস্টির সাথে বলেন তো, আপনি কখনো আমার দেশ সংগ্রাম, ওয়ান, ইসলামী টিভি ইত্যাদি বন্ধ হওয়ার পর আপনি কোনো স্পেশাল টক শোর আয়োজন করেছিলেন কিনা, সেই সময়ের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কিনা, আপনি কি দ্বিচারী নন? ভাই আপনার জানার জন্য আমি বলতেছি যে আমি করছিলাম অসংখ্য টক শোতে, এগুলি নিয়ে আমি প্রশ্ন করছি। সেই সময় এটা 5টা করে টক শো করতাম দিনে, ওই সরি মানে সপ্তাহে 5টা করে সপ্তাহে। টক শো করতাম সপ্তাহে, এবং এডিটর স্পিক বলে অসংখ্য প্রশ্ন করেছি। এমনকি নুরুল কবির ভাই আমাদের সঙ্গে আসেন, নুরুল কবির ভাই আমাদের অনুষ্ঠানে এসেও এইগুলির কথা অসংখ্যবার বলছেন। আপনারা যদি দেখা থাকেন, দেখার যদি কোনো উপায় থাকে তাহলে দেখবেন। কিন্তু কবি, আমার একটা প্রশ্ন আছে, আপনি আপনার উপরে যে না, আপনার ওনার সঙ্গে এই ভদ্রলোককে আমি আরেকটু মনে করে দিতে জি চাই, আমি একটু যুক্ত করতে জি চাই। সেটা হচ্ছে জনারা বোধহয় ভুলে গেছেন, আমরা 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার চেয়েছে, এখনো চাই। একই সঙ্গে তাদের ভুলে যাওয়া উচিত না, তাদের ব্যাপারে আইনটা যাতে স্বচ্ছভাবে প্রয়োগ হয়, আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেইটা বলতে গিয়ে আমাকে আদালতে যেতে হয়েছে, আমার বিরুদ্ধে রাইট আদালত অপমাননার রাইট হচ্ছে অভিযোগ এসছে, রাইট আমাকে ভর্ৎসনা করা হয়েছে। কিন্তু তখনও কিন্তু তাদের ব্যাপারে বিচারটা যাতে অস্বচ্ছ না হয়, স্বচ্ছ এবং সঠিকভাবে হয়, তার জন্য কিন্তু তো যখন কেউ ছিল না তাদের, যখন বড় বড় এইখানে সমাবেশ হচ্ছে শাহবাগে, হ্যাঁ, তখনও কিন্তু আমি আবার তাদের অধিকারের জন্য লড়াই করেছি। এরা এই তাদের আরেকটা মুনাফিকি হচ্ছে, হ্যাঁ, আমাদেরকে যেভাবে তারা চিত্রিত করতে চায়, হ্যাঁ, আমরা তাদের অধিকার রাখবার জন্য, আমি তো এটা ব্যক্তিগতভাবে নেই না, আমি বলছি তারা তাদের রাজনীতি করুন, জি কিন্তু সেই রাজনীতির ভুল ভ্রান্তি এবং স্বার্থ বিরোধীরা কোথায় সেটা আমাদেরকে বলতে দিতে হবে। তারা যেভাবে করছে, তারা বাক স্বাধীনতা বলতে যে তাদের স্বাধীনতাকে বোঝায়, আমরা বাক স্বাধীনতা বলতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বাক স্বাধীনতাকেও বুঝি। আমার মনে আসে যে আমি একটু খালি আবার যুক্ত করি যে 2024 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় আমি বেশ কয়েকটা বড় বড় মানুষের সাথে ইন্টারভিউ করছিলাম, এর মধ্যে নুরুল কবির ভাইও একজন। আপনারা সেই ইন্টারভিউটা এখনো ডিজিটাল ফুটপ্রিন্টে তো সবকিছুই রয়ে যায়, ডয়েচে ভেলে থেকে সেই ইন্টারভিউ নেওয়াতে কবির ভাই কিন্তু এই জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার এবং অন্যান্য ডানপন্থী জায়গা থেকে রাজনীতি করার অধিকার সম্পর্কে সবচেয়ে সচকিত এবং উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের আমলে। এই 2024-এর ইলেকশনে, আমার ঠিক ডেট মনে পড়তেছে না, এটা জানুয়ারির 2 বা 3 তারিখের মধ্যে হবে, আমি কবির ভাইকে ইন্টারভিউ করছিলাম। কিন্তু কবির ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার বক্তব্যের ক্ষেত্রে। আপনি বলছেন আপনাকে যারা আক্রমণ করছে, যে প্রথম আলো ডেইলি স্টার, আপনি তাদেরকে বলছেন যে তারা শিবিরের লোক। আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সেইটাও আপনি কোনো প্রেজুডিস থেকে বলতেছেন কিনা? আপনি যেহেতু এখন জামাত শিবিরের উপর ক্ষিপ্ত হয়ে আছেন, আপনার যাকে পছন্দ হচ্ছে না তাকেই আপনি শিবির বা বলতেছেন কিনা, আমাদের দর্শকরাও জানতে চাইতেছেন আপনি তাদেরকে চিনলেন কি করে যে তারা শিবিরের লোক? একদম একদম ক্ষিপ্ত হয়ে, প্রথম কথা আমি ক্ষিপ্ত হয়ে নাই, একদম না। আমি এটাকে আদর্শগত লড়াই হিসেবে দেখি, এবং কোন ব্যক্তির ব্যাপারে, হ্যাঁ, কোন ক্ষিপ্ত হওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি তো বললাম স্বভাবের মধ্যেই নাই, তাহলে তো আমি একটা মামলা করতে যেতাম। আচ্ছা, ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছে, সেই দিনকার যেইখানে ওইখান থেকে স্পট থেকে যারা আপনার ছবি তুলেছে এবং ভিডিও করেছে, ওইখানে যারা উপস্থিত ছিল তাদের 2-1 গ্রেফতার হয়েছে। তাদের ফেসবুক পোস্টে তাদের পরিচয় আছে, নিজেরাই দিয়েছেন। তাদের মধ্যেই শিবিরের কর্মীরা, একাধিক কর্মীর নাম আছে, যেটার সঙ্গে তারা নিজেরাই শিবির বলেন। হ্যাঁ, সুতরাং আমি মোটেও না জেনে ভিত্তিহীন ভাবে, রাগ থেকে, ক্ষোভ থেকে কোনো অভিযোগ করি না। আমি এটা এইভাবে এটা বলবো কিনা আমি জানি না। ওকে, সারা জীবনে আমার সবচাইতে প্রিয় দুইটা ব্যক্তিগত পর্যায়ে দুইটা মানুষ ছাড়া কারোর বিরুদ্ধে আমি কোনো ব্যক্তিগতভাবে রাগ করি নাই। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে, আরে ওই অভিযোগটা ছোট্ট করে আমি উত্তর দিয়ে দিচ্ছি, যে তারা নির্বাচন পেছাতে চান কি চান না, এটা তারা বলছেন আমাকে অসত্যবাদী বলে, যে তারাই ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচনের কথা বলেছিল। কথা সত্য, এই পর্যন্ত সত্য। এই যে, কিন্তু তার যে মুনাফিকি স্বভাব, বলবে একরকম, কিন্তু ওই পাশাপাশি সময়গুলিতে তাদেরই বক্তৃতা বিবৃতি, যার ধরেন তাদের এখন এই মুহূর্তের রাজনৈতিক প্রতিপক্ষ, তার পুরনো বন্ধু বিএনপি সংস্কার বাদ দিয়ে কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, এইরকম অসংখ্যবার তারা এগুলো বলেছে। যত বছর লাগে সংস্কারটা শেষ করা উচিত, এগুলো তাদেরই বক্তব্য। তারা নিজেদের ফাইল খুঁজলেই তারা পাবেন। ওইটা যখন ফেব্রুয়ারিতে যেমন চেয়েছে, আবার ডিসেম্বরে অন্যরা চেয়েছে বলে আপনার তাদেরকে গালাগালও দিয়েছে। তো দুই নম্বর হচ্ছে, তারা আসলে কেন পেছাতে চায়।
একটা হলো তথ্য আর একটা বিশ্লেষণ। আপনি লক্ষ্য করুন যে হাইপ তুলেছিল তারা বুঝি বা ক্ষমতায় চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে না, এরা যখন ওই টেম্পু আর বাজার দখল করতে যায়, বিএনপির থেকে জামাত কিছু কিছু ব্যাপারে অনেক স্মার্ট পার্টি, পলিটিক্যাল পার্টি হিসেবে তারা তখন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে তাদের লোক বসিয়েছে, আর চাঁদাবাজিও করেছে। হ্যাঁ, সেগুলো অনেক ভীষণ স্মার্টলি সেটা তারা করেছে। হ্যাঁ, সেগুলোর দরকার হলে আমরা, এটাও যদি মিথ্যা কথা হয়, হ্যাঁ, সেই দাবি করলে সেই প্রমাণ আমরা তুলে ধরবো সময় মতন। প্রশ্নটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে এখন কয়েক মাস গেছে পরে যে বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদির নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ, 18 কোটি মানুষের বৃহদাংশ এখনো পর্যন্ত জামাতের মতন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয়, অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে না। তাহলে কি করতে হবে তাকে? এই মুহূর্তে যেহেতু ডানপন্থী, তাদের প্রতি সহানুভূতিশীল ইউনূস সরকারের মধ্যে মন্ত্রী আছে, প্রশাসনের মধ্যে তাদের লোক আছে, ডিফ্যাক্টো ভাবে ক্ষমতায় থেকে আরো সুবিধা নেওয়া, তাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে নানানভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো। ফলে সে প্রলম্বিত করতে চায়। এইটা খুব পরিষ্কার তথ্য হিসেবে আমি তো সাংবাদিক, তো আমি তো অ্যাপ্রেন্টিস রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি। ফলে আমাদের তো রিপোর্টারের সোর্স গুলি তো বন্ধ হয়ে যায় না। ফলে নানান জায়গায় সেই তথ্য হিসেবেও আমরা, এটা সরকার নিজেও জানে, সরকারের লোকেরা, সরকারের মধ্যে লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের কাজকর্ম, তাদের তৎপরতা, এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা পথ করতে চায়। কেন পিছাতে চায়? তার কারণ হচ্ছে তারা জানে ক্ষমতায় যেতে পারবে না। ফলে যতদিন পর্যন্ত তারা এটা সুবিধাটা নিতে পারে সেটা তারা চায়। আর অন্য অপরাপর দলগুলির থেকে, এটা আমি জামাতের প্রশংসা করছি, তাদের তাড়াহুড়া কম। জামাতের তারা 50 বছর ধরে একটা বিপ্রতিভ পরিবেশের মধ্যে তারা কাজ করেছে। আবার সে খেয়াল করুন, থেকে গণ আন্দোলনের সঙ্গে অন্য পার্টিগুলির মত, অনেক বিশেষত আওয়ামী লীগের মতন, এরাই কিন্তু বিশ্বাসঘাতকতা করে তাদের পরিসরগুলো গেছে। 86 সালে তারা নির্বাচনে গেছে, 1986 সালে, যখন এদেশের ছাত্রী জনতা সেই নির্বাচনের বিপক্ষে ছিল। খেয়াল করুন, তারা তাদের সুবিধার বাইরে, হ্যাঁ, আপনার কখনই কাজ করার এই ব্যাপারে তারা স্মার্ট আছে। সেই স্মার্টনেস এর জন্য শেষ পর্যন্ত তারা লাভবান হবে কি ক্ষতিগ্রস্ত হবে সেটা ইতিহাস নির্ধারণ করবে। সুতরাং আমাকে যে বললো তারা আমি মিথ্যাচার করলাম, সব করেই তো সত্যি। আপনার কথা সত্যি ধরে নিয়ে কইরে আমি আপনাকে একদম মানে এই প্রশ্নটা করতে চাই যে ধরেন জামাত ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনি যেমন জানেন, ধরা যাক এটা যদি সত্য হয়, জামাতও জানে, এবং জামাত যে বারবার ক্ষমতা পিছাতে চাইতেছে, নির্বাচন পিছাতে চাইতেছে, সেটাও একটা কারণ। আপনি তো যুক্তি বুদ্ধি দিয়েই আপনি এটা বিবেচনা করলেন। তাইলে এটা জামাতের জন্য সবচেয়ে ভালো হইতো না বিএনপির সাথে তার পুরনো বন্ধুত্বটাকে একটু জাগিয়ে তোলে আবারও, এবং আপনি তার প্রশ্ন করলেন যে তার তাড়াহুড়া নাই, বিএনপির সাথে পুরনো বন্ধুত্বটাকে জাগিয়ে তোলে বিএনপির সহযোগী শক্তি হিসেবে থেকে আরো শক্তি সঞ্চয় করা এবং ক্ষমতার কাঠামোতে অংশ নিয়ে আর নিজেদেরকে আরো শক্তিশালী করা, যেমনটা তারা 2001 সালে করছিল, এটা তাদের জন্য ঠিক কাজ হইতো না? আমার এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি, কারণ আমি দেখতে পাইতেছি যে প্রথম আলো ডেলিশনের কথা আবার আসি, আমি জীবনে এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায়, মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন, সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারেক রহমানের আরো আগে আসা উচিত ছিল, তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে, এগুলি বলতে শুরু করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো জামাতও তো এটা দেখা, জামাতেরও তো একই কাজ করা উচিত ছিল, তাই না? আচ্ছা দেখুন, এটা 2-3 ধরনের উত্তর আছে, তবে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু ঘরে বলেছেন সম্পাদক ওখানে গেছে, আমি কিন্তু ওখানে যাই না। আমার সেটা প্রশ্ন আছে, লেজ আছে যে আপনি জান নাই কেন, আপনাকে কি দাওয়াত দেয় নাই, নিমন্ত্রণ দেওয়া হয় নাই? না, আপনি ভদ্রতার সঙ্গে দাওয়াত দিয়েছে, সেটা আপনাকে আমি বলছি। আচ্ছা, জামাতের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন, এটা আসলে জামাতেই ভালো বুঝবে। না, জামাতের যে দলের শেডো, মানে বিএনপির পিছনে পিছনে থাইকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় নিছিল, জামাতের মতো করে এটা করতে পারতো কিনা, যেহেতু যারা জানে যে তারা নির্বাচনে জিতবে না? আচ্ছা, জামাতের কিন্তু তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাকগলিতে বড় বড় ভুল করবার রেকর্ড আছে। ওকে, আপনি লক্ষ্য করুন, বাংলাদেশে এই এলাকার মানুষ, বিশেষত পূর্ব বাংলার কৃষকরা যখন
পাকিস্তানের জন্য আন্দোলন করে, পাকিস্তানের দাবি যখন সবচেয়ে জনগণের দাবি, পপুলার দাবি, জনপ্রিয় দাবি, জামাত ইসলামী তখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, পাকিস্তান সৃষ্টি হওয়াটাকে জামায়াতের নেতা, তৎকালীন নেতা আপনার মৌলানা মওদুদি এইটা পাকিস্তানের একটা বাজে বস্তু হিসেবে আপনার তৈরি হচ্ছে, এবং জিন্নাহকে গালাগাল দিতেন। দেখুন, অথচ জনগণ ছিল পাকিস্তানের পক্ষে। আবার সেই পাকিস্তান যখন এই দেশের এই অঞ্চলের মানুষই সেখান থেকে মুক্তির জন্য নিজেদের রাষ্ট্র তৈরি করবার জন্য স্বাধীনতার যুদ্ধ করে 71 সালে, আবারও সে একটা আপনার জনস্বার্থ বিরোধী, জনগণের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে। এই যে আপনার 1986 সালের নির্বাচন, তারপর স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে 86 যখন আওয়ামী লীগের নেতারা এখনো বোঝে কিনা যে 90 সালে তারা যে নির্বাচনে জিতে নাই, তার একটা প্রধান কারণ রাস্তায় এক সন্ধ্যার সময় বলেছে আগামীকাল যারা জাতীয় বিমান, এই কথা বলে পরের দিনে নির্বাচনে চলে গেছে। ওই কথাগুলো 90 সালের ইলেকশন পর্যন্ত এই দেশের মানুষ মনে রেখেছিল, তারা অপরাপর অন্যান্য কথা বাদ দিল। জামাত ইসলামও সেই রাস্তার জনগণের লড়াই বাদ দিয়ে ওখানে গেছে। এই যে এখনো এইবার এই যে একটা বিরাট ট্রানজিশনের সময়ে, হ্যাঁ, তার কিন্তু পুরনো অপরাধগুলিকে ধুয়ে মুছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করে, হ্যাঁ, তার কিন্তু তার নিজের গা থেকে কিছুটা ময়লা দুর্গন্ধ দূর করবার চেষ্টা করতে পারতো। কিন্তু যে জামাতের ঐতিহাসিকভাবে ভুল করবার একটা প্রবণতা আছে। ইতিমধ্যেই জামাত শিবির বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস তৈরি করেছে, ইতিমধ্যেই যে সমস্ত অসত্য কথা তারা মানুষকে বলে চলেছে, ইতিমধ্যেই ধর্মকে যারা উৎকট ভাবে ব্যবহার করছে, এগুলির মধ্য দিয়ে আপনি বরং তার ব্যাপারে মানুষ ওই যে আওয়ামী লীগ বিএনপির বদলে তাকে পরীক্ষা করবে কিনা, ইতিমধ্যেই সে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে। এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে শুরু করেছে যে ক্ষমতায় যাবার আগেই যদি তাদের এই অবস্থা হয়, তাহলে ক্ষমতার যদি রাষ্ট্র ক্ষমতা হাতে বলে তারা কি করতে পারে। জামাত আবার ভুল করলো, এই ভুল তারা ক্রমাগত করেই চলবে। আমি আরেকটা প্রসঙ্গ এখানে আনছিলাম, এটাও যদি একটু ছোট্ট করে বিএনপির কথা বলছেন। হ্যাঁ, তারেক সাহেবের আগমন নিয়ে সম্পাদক সাহেবরা, জি জি জি, এটা একটু যদি বলতেন। ছোট্ট রেসপন্স আমি আসবো এটিতে। আপনার বিএনপি সঙ্গে তার বন্ধুত্বটা ঠিক বা আরো অগ্রসর হলো না কেন? দুটো কারণ। একটা হচ্ছে জামায়াত যেহেতু নিজেদের ব্যাপারে অতি কনফিডেন্ট হয়ে গেছিল, নিজেরাই পারবে বলে তাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটা যেমন ব্যাপার, তেমনি আপনার তার আবার পাশাপাশি তাদের সঙ্গে তারা যে এক ধরনের অ্যালায়েন্সে যেতে চায় না, এটা কিন্তু সত্য নয়। প্রথম দিকে তাদের কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টসের প্রস্তাব, হ্যাঁ, জামাত এটা প্রকাশ্যে স্বীকার করে না, বাট আমি তথ্য হিসাবে জানি এই প্রস্তাব নিয়ে দুই পক্ষ আলাপ করেছে, এটার মধ্যে সমঝোতা হয় নাই। এটা হলো এক, চেষ্টা তারা করেছে। দুই, এবং সেটা লক্ষণ আমরা দেখতে পাই যে জামাতের আমির এবং নায়েবে আমির লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন তারেক সাহেবের সঙ্গে, সেটাও আমরা দেখছি ওই সময়ের মধ্যে হয়তো এই তথ্য এসেছে। হ্যাঁ, আচ্ছা, এটা যেমন একটা। তো এই জামাত যেমন নানান অপরাধ করেছে, অথচ অপরাধগুলির জন্য সে ক্ষমা চায় না, বরং সেগুলোকে নানান ভাবে প্রলেপ দিয়ে আপনার ওইখান থেকে উদ্ধার পেতে চায়। বিএনপির কাছেও কিন্তু আমাদের সবার দাবি করা উচিত, আমি করেছি, যে এই যে জামায়াত যে তার এই আশ্রয় প্রশ্রয়ে, কখন আওয়ামী লীগের কিন্তু দীর্ঘতর সময় প্রায় 26-27 বছর তাকে যে প্রশ্রয় দিয়ে তাকে যে বিকশিত করবার প্রত্যক্ষ না হলেও অপ্রত্যক্ষ ভাবে পরোক্ষ অবদান রেখেছে, এখন তাকে গালাগাল দেয়, তার ওই অতীত অন্যায় কিংবা ভুল তারা যেভাবে বলুক, সেইটার জন্য কিন্তু তার ক্ষমা চাওয়া উচিত। জামাতের শক্তি বৃদ্ধি তো হয়েছে, সত্য কথা, যে হ্যাঁ, সেইটা যতটুকুই হোক না কেন, এই শক্তি বৃদ্ধির পিছনে জামায়াতের কথা বলছি, বিএনপির কিন্তু ভূমিকা আছে। বিএনপিরও উচিত যে হ্যাঁ, তারা এই কাজটা অন্যায় করেছে, ভুল করেছে, হ্যাঁ, সেইটা মানুষের কাছে স্বীকার করা, আর স্বীকার না করা পর্যন্ত আমি অনুরোধ করবো যে মানুষ যাতে তাদেরকেও ভোট না দেয়। ওকে, কইলে আমি পরবর্তী প্রসঙ্গে আসি, সেটা আবার একটু রিপিটেশন হবে, কিন্তু দেশের মানুষের কাছে একটু প্রশ্ন করেছিলাম, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে করছে নির্বাচন কমিশন। তো প্রিয় দর্শক, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? 14% মনে করেন তাদের অবস্থান সঠিক, 86% মনে করেন সঠিক না। 32,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। কইলে আমি একটু
সরকারের ভেতরে সরকারের প্রসঙ্গে আসি। আমরা দেখেছি যে মাহফুজ আলম সাহেব যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়, সেই সময় এনসিপির যে নেতা আছেন সে নাহিদ ইসলাম বলেছিলেন যে সরকারের ভিতরের সরকারের উপদেষ্টারাই কেউ কেউ তাকে হত্যাযোগ্য বা আক্রমণযোগ্য করে তুলেছে। পরেও সরকারের ভিতরে সরকারের কথা অনেকবার তারা বলেছে। আপনিও আপনার কথা আমি শুনছিলাম, আপনার সাক্ষাৎকার সম্ভবত মানজুর মতিনকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল 24-এ আপনি এরকম বলতেছিলেন যে সরকারের ভেতরের কিছু অংশ যে ওই সময় আসতে দেরি করেছে সেটা নিয়ে আপনার আর কোনো সন্দেহ নাই এবং সরকারের ভিতরে এটা আছে। এই সরকারের ভিতরে সরকারটা আসলে কে, মানে কারা তারা? মানে সব জনাব নাহিদ ইসলাম, জনাব মাহফুজ আলম এরা তো খোদ সরকারের মধ্যেই ছিলেন। এরা আবার এটা নামও বলতেছে না। এনসিপি আবার বারবার বলতেছে যে এই সরকারের অনেক কিছু, এনসিপি নেত্রী একজন, আমার নাম মনে পড়তেছে না, উনি বলছে যে এই উপদেষ্টাদের এইসব কিছু প্রকাশ করে দেওয়া হবে। এরা এই সরকারের ভিতরে সরকারটা আসলে কে, মানে কারা তারা? আর্মি, ডিজিএফআই, জি পুলিশ? জি 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 আলাপটা করছি আমি। জি দেখুন, দুটো, একটাও যে আমি যে ওইটা কথা বলেছি যে সরকার এটা হতে দিয়েছে, যে কারণ হচ্ছে আমি তো ওই ঘটনার একটা পর্যায়ে যখন আপনার ডেইলি স্টার অফিস প্রাঙ্গণে উপস্থিত হই, সেইখানে যখন এটা আপনার এই যে স্লোগান দিচ্ছে, তারপরে গাড়ি আসতে দিচ্ছে না দমকল, তখন তো আমার অনেক মন্ত্রী সাহেবদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তারা অনেকে যে চেষ্টা করেছে তা নয়, কিন্তু দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে তার আপনার কোনো নিয়ন্ত্রণ এই সরকারের কার্যকর নিয়ন্ত্রণ এই প্রশাসনের উপর নাই, কারণ হচ্ছে যে ওই যে নন পলিটিক্যাল লোক হইলে যা দাঁড়ায়। দ্বিতীয়ত হচ্ছে যে পরিমাণ সময় এখানে লাগলো, ততক্ষণ পর্যন্ত নিজেরা তারা ঘুষুর ঘাসুর করার পরিবর্তে আপনি লক্ষ্য করুন, তারপরে গতকাল পর্যন্ত মানে আজকে এই সন্ধ্যা পর্যন্ত তথ্যমন্ত্রী কিংবা কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাদের সঙ্গে ভিজিট করতে দেওয়া যায় নাই। তারা এমন কি গুরুত্বপূর্ণ কাজ করেন যে দেশের দুইটা শীর্ষস্থানীয় পত্র পত্রিকার যেখানে আগুন দিয়ে পুড়িয়ে সাংবাদিকদের হত্যা করার চেষ্টা হলো, সেখানে তারা যেতে পারলেন না। তো এটা অনান্তরিকতারই এক ধরনের লক্ষণ, এবং ওইখানে ধীর গতিতে প্রশাসন রাষ্ট্র কাজ করছিল, তাতে বোঝা যায় এটা হতে দিয়েছে তারা। আমার এই ধারণা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে আরো সহজ করে দিতে চাই, আমরা যখন আহ্বান জানালাম সকল পেশার লোকদের কাছে যে তারা আমাদের সঙ্গে যারা সংহতি প্রকাশ করতে এলেন, সেখানে এনসিপির নেতা নাহিদ কিন্তু বলেছেন সরকারের একটা অংশ এটার সঙ্গে জড়িত। এখন প্রশ্ন হলো যে আপনি লক্ষ্য করুন, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি আপনার মাধ্যমে অনুরোধ করব এই প্রশ্নটা ইনুস সাহেবকে নিজেকে করতে। কেন? ইনুস সাহেব নিজে বলেছেন যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, মনে আছে আপনার? রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, সেই ছাত্ররা এখন বলছে, ছাত্রদেরই প্রতিনিধি নাহিদ, যে সরকারের লোকেরা আপনার লোকেদের একটা অংশ এখানে আছে। তাহলে এখন কি সেই ছাত্ররা তো তাদের সঙ্গে নাই, মানে মন্ত্রী পরিষদে নাই, তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট যারা দিল তারাও চলে গেল, এখন যারা আছে এটা কার লোক? লক্ষ্য করুন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যতই উনি বলুন না কেন, ছাত্ররা তারা তাদেরকে, আর প্রথম কথা হলো ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছেন, ছাত্ররা তাদেরকে তার ব্যাপারে ভীষণ ভাবে চেয়েছেন। এই ব্যাপারে সত্য, কারণ তারা না চাইলে উনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতেন না। কিন্তু এই যে রাজনৈতিক যে বিশ্লেষণটা এই মন্ত্রী পরিষদের মাথায় থাকে না, ঘটনাটা কি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত মানুষের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে একটা জাতিবাদী আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর যখন এই সরকার গঠনের কথা হলো, তখন তিনটা ফ্যাক্টরস কাজ করছিল। একটা হলো তখনও রাজনৈতিক দল হিসেবে অসংগঠিত এনসিপির নেতৃবৃন্দ, সমন্বয়ক। অন্যদিকে হচ্ছে তখনও পর্যন্ত বিরোধী দল হিসেবে বিএনপি, তারপরে বামপন্থী, ডানপন্থী, অপরাপর রাজনৈতিক দল, তারা সবাই একসাথে তার ব্যাপারে একটা অন্তর্বর্তীকালীন সরকার করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যদি সেদিন তাকে না মানতেন তাহলেও কিন্তু হতো না, এবং এইটাকে ফ্যাসিলিটেট করেছিল সেনাবাহিনী শীর্ষ নেতৃত্ব। এই তিনটা যদি একসাথে না হতো, তাহলে সেই দিন তার নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হতো না। এবং এটা নিয়ে যদি আরো গন্ডগোল হতো বা সময়ক্ষেপণ হতো, আমার অনুমান তখন একটা মিলিটারি টেক ওভার হতো, এবং ওই পরিস্থিতিতে মিলিটারি টেক ওভার হলে এইটা খুব বেশি মানুষ আশ্চর্য হতো না। তাহলে এই যে ইউনূস সাহেব যে
তার যে রাজনৈতিক ন্যায্যতা, তার সরকারের ক্ষমতায় থাকার যে রাজনৈতিক ন্যায্যতা তৈরি হচ্ছে এই সমস্ত আন্দোলনের শক্তিদের সমন্বিত সমর্থনের ভিত্তিতে, ফলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে গড় করে তাকে যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে হতো এবং তার রিফ্লেকশন যদি পড়তো, সবাই যদি সন্তুষ্ট থাকতো, তাহলে তো আজকে যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এটা হতো না। এখন তারপরে উনি সরকার গঠনের সময় আপনি লক্ষ্য করুন তাদের অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগ আমলে উনি নিপীড়নের শিকার হয়েছেন। এই সরকারের অধিকাংশ হচ্ছে প্রতিদিন তিনি যখন আপনার কোর্টে হাজিরা দিতে যেতেন, তার সঙ্গে কিছু লোকজন থাকতো, আপনার মনে থাকবার কথা। সেই সঙ্গে থাকার লোকজন একটা বিরাট অংশ এখন মন্ত্রী পরিষদে। উনি নিজের লোক ভেবেছেন। এক, তিনি যেটা বোঝেন নাই যে অনেকেরই আলাদা রাজনীতি আছে। আবার জামাতের কোটায়, বিএনপির কোটায়, কিছু হইলো অন্য মধ্যপন্থীদের কোটায়, তো সেখানে লোকজন আছে। কিন্তু মুশকিল হইলো তার যে কোটার থেকে যারা যাকে পাঠিয়েছে তাদেরও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার নয়, ফলে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এইটা সুযোগ নিচ্ছে যারা সবচেয়ে সংগঠিত শক্তি, অথচ ক্ষমতায় যাবে না বা যেতে পারবে না। মানে তাদের জন্য এটা একটা যখন রাষ্ট্র যখন অ্যাসার্ট করে না নিজেকে, এই যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যের জন্য এক যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, এই একটা নৈরাজ্যমূলক পরিস্থিতিতে শুধু তাদেরই লাভ হয় যারা দূরপ্রসারী চিন্তা আছে রাজনৈতিক ভাবে। আমার এখনো ক্ষমতার সময় হয় নাই, এই যে যতক্ষণ পর্যন্ত এমন অবস্থা আছে তার মধ্য দিয়ে যতটুকু আমরা তাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি, সেটা করতে গিয়ে আমি বলবো তারা ভুল করছে। তারা যে সন্ত্রাসী তৎপরতা সারা দেশে চালাচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের পুরনো ব্যবহার, আচার ব্যবহারের কারণে, কারণ ওরা যখন দুর্বল থাকে ভীষণ বিনয়ী থাকে, তারা সুন্দর করে কথা বলে। তো এই পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা, তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। কারণ ইতিমধ্যেই তাদের তৎপরতার ধরন থেকেই মানুষ ভয় পেয়ে গেছে। মানুষের ভয় প্রসঙ্গে একটু বলি, আমাদের একজন, ওনার নাম মোহাম্মদ, মাঝখানে একটু পড়তে পারতেছি না, মজুমদার, সব একসাথে লেখা। খালেদ ভাই, আপনি ইদানিং ভয়ে ভয়ে কথা বলেন কেন? যাই হোক, আমার প্রসঙ্গ সেটা না। একজন, মানে বেশ কয়েকজন দর্শক আমাদের এই প্রশ্ন করছেন যে বাংলা এডিশনের লাইসেন্স বাতিল নিয়ে আপনার অভিমত কি? বাংলা এডিশনটা আমি আপনাকে বলি, এটা আমেরিকাতে থাকা একজন সাংবাদিক জনাব ইলিয়াস হোসেনের ইয়াতে এটা চালু হয়। বাংলাদেশের একজন উপদেষ্টাও জনাব শারমিন মুর্শিদ, উনি সেখানে উপস্থিত ছিলেন সেটা উদ্বোধনী অনুষ্ঠানে, সেটা চালু হয়েছিল। সেটা একটা এনওসি নাকি বাতিল করা হয়েছে। এখন এনওসি বাতিল করা হয়েছে, আমি এটা বুঝতে পারি যে কারণটা হয়তো এই যে জনাব ইলিয়াস হোসেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক গালাগালি বকাবকি করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে উনি যেটা করছেন, তিনি তো আগেও এটা অনেকের ক্ষেত্রে করছেন। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিলেই কি একটা জিনিস বন্ধ হয়ে যায়? মানে এগুলি কি, মানে প্রত্যেকটা সময়, মানে একটা তো হচ্ছে যে আপনি একটি স্ট্যান্ডার্ড রাখবেন যে এই করলে আপনি বাতিল করবেন বা চালু করবেন বা আপনি অনুমোদন দিবেন, আর হচ্ছে আপনাকে গালাগালি করলে, আপনাকে বকাবকি করলে আপনি এটা বন্ধ করে দিবেন, আর বাকি সবাইরই বকাবকি করা, সবাইরই ইয়া করা, এটা ঠিক আছে? এটা কিরকম? এটা নীতি হিসাবে অত্যন্ত, এটা হলো দ্বিচারিতা, নীতি হিসাবে খারাপ। কিন্তু আমি তো ঠিক, সরকার তো ঠিক কখনো বলে নাই যে ইউনূস সাহেবকে গালিগালাজ করবার জন্যই এটা বন্ধ করা হয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে, কোন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করা উচিত না। মত প্রকাশের সমস্ত মাধ্যমগুলি ঠিক রাখা উচিত, সচল রাখা উচিত। গুরুত্বপূর্ণ যেটা, সরকারের বা রাষ্ট্রের বা আন্তর্জাতিক ভাবে কতগুলি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে কোন ধরনের বক্তব্য দিয়ে যদি সমাজে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিকে উস্কে দেওয়ার কোনো ব্যাপার যদি থাকে এবং যদি নৈরাজ্য তৈরি করবার ব্যাপার থাকে, সেটা নিউজকেও বন্ধ করে দিতে পারে। কথার কথা, মানে অর্থাৎ সরকার কি কারণে এইটা বন্ধ করেছে এটা পরিষ্কারভাবে বলা উচিত ছিল, কারণ সরকারেরই মন্ত্রী সেটা উদ্বোধন করেছে। আর তাহলে কি যেই মন্ত্রী উদ্বোধন করেছে তাকে কি ইউনূস সাহেব ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন কিনা যে
আপনি এটা করলেন কেন? অথবা ওই মন্ত্রী ইউনূস সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেছেন কিনা, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে আমি যে এটা উদ্বোধন করে আসলাম আপনি সেটা বন্ধ করলেন কেন? লক্ষ্য করুন, অসঙ্গতির কোনো শেষ নাই। আমি মনে করি যে ওইটা বন্ধ করা ঠিক হয় নাই। শুনুন, এই যে জামাত ইসলামে যে আজকে একটা বা অন্যান্য দক্ষিণপন্থী দলগুলি যে বরাবর এই জায়গায় চলে গেছে, এইটা তারা অনেক কথা বলতেছে বলে মানুষ বুঝতে পারছে। মানুষের বিবেক বিবেচনা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পর্কে কারোর ভুল করা উচিত না। কেমন কারণ হচ্ছে যে মানুষ ঠিক বুঝতে পারে যে কেউ যদি গালাগাল দিচ্ছে দিক না, হ্যাঁ খুব গায়ে লাগে, আর এটা সত্য, হ্যাঁ কিন্তু সেটা ধৈর্য থাকতে হবে আপনার। আপনাকে যিনি গালাগাল দিচ্ছে তার বক্তব্য আপনাকে ভদ্রভাবে যদি আপনি আপনার রিফিউট করতে পারেন, হ্যাঁ তর্ক করে শেষ পর্যন্ত আপনি আপনার কি বলে যে আপনি জিতবেন, অন্যরা হেরে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, গালাগাল তো দিবে, আপনি যে প্রশ্ন করছিলেন একটা, হ্যাঁ গালাগাল দিয়ে কথাও আছে ওই যে মানে সারাক্ষণ, মানে আপনি যদি আমাদের এখন যারা লাইভ আমাদের দেখতেছেন তাদের অনেকেই আপনার কথা পছন্দ করতেছেন, অনেকে আবার পছন্দ করতেছেন না। যারা পছন্দ করতেছেন না তারা আবার খুব মানে আমি বলবো না যে খুব শালীন ভাষায় আপনাকে কথা বলতেছেন, খুব অশালীন ভাষায় বলতেছেন। আমাকেও মানে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, করবে আমি তার নাম বলতে চাই না, এরকম বলতেছিল যে দুইজন বাটপার বসছে। এখন আমি পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনাকে বলা এটা আমারও এই যে গায়ে লাগে আর কি, যেটাকে আপনি গায়ে লাগা বলতেছেন। তার আগে যে আমি কমেন্টটা পড়লাম, আপনি ইদানিং ভয়ে ভয়ে কথা বলেন, দেখেন কমেন্ট আসে এরকম, ওনার নাম হাসনাত কিরণ 3719, তিনি বলছেন খালেদ এখন যে কমেন্ট পড়লেন সেটা যে আপনারই বট বাহিনীর করা কমেন্ট সেটা সহজেই বোঝা গেল। আপনি বলতেছিলেন যে মানুষ নাকি বোঝে, মানুষ তো সহজে নানা রকম কিছু বোঝে দেখি, মানে আমার বট বাহিনী আমার বিরুদ্ধে আমি কমেন্ট করতেছি বা পক্ষে কমেন্ট না, প্রতিটা কিছু কিছু সময় লাগে। ধরুন আমার তো সন্তান সন্ততি আছে, মা বাবা ছিলেন, আমি খালি আমার মা মারা গেছে এটার জন্য এখন আমি কৃতজ্ঞ। মানুষের মা মারা গেলে কেউ কৃতজ্ঞ হতে পারে? মানে আচ্ছা, কেন আমার এই বৃদ্ধা মাকে জামাতের এই বট বাহিনী যে অশ্লীল ভাষায় এই বৃদ্ধা মাকে কত মানুষ কতবার যে বিছানায় নিয়েছে, আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই। তার সব কয়টা সন্তান ওই আমার, হ্যাঁ, কোনো মানুষের বিরুদ্ধে কোনো কিছু করে না, হ্যাঁ মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে, তিনি নিজে এটা করেছেন। আর তাকে আজকে আমার রাজনৈতিক দার্শনিক সাংস্কৃতিক অবস্থানের কারণে যেই গালিগালাজ তারা দিচ্ছে, এটা আপনার সহ্য হচ্ছে। এখন মা আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম, হ্যাঁ উনি এটা জিজ্ঞেস করেন নাই, কারণ তিনি জানেন ছেলেটা একটু লড়াকু টাইপ ছোটবেলা থেকে। তিনি আপনি আমার উত্তরটা খুব সোজা, বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, এই যে মানুষ তো তোমার একটা বিরাট অংশ মানুষ ঘৃণা করে, আমি জিজ্ঞেস করি বেশি সংখ্যক না কম সংখ্যক, ভালোবাসে কত সংখ্যক না বলছে সেটা অনেক সংখ্যক। আপনি একটা সমাজের মধ্যে ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে কথা বলবেন, এক সংগঠিত নৃশংস শক্তির বিরুদ্ধে কথা বলবেন, একটা বৈষম্য যুক্ত একটা সমাজের মধ্যে বৈষম্যের প্রতিষ্ঠাহীনতা জন্য, সাম্যের জন্য লড়াই করবেন, তাহলে আপনার শত্রু তৈরি হবে না। পাওয়ারফুল মহলে আপনি বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক তৎপরতায় থাকবেন, অথচ আপনি কিছু শত্রু সৃষ্টি করতে যদি আপনি না পারেন, অর্থাৎ আপনার কথা লেখা এগুলিতে কোন রকমের সমাজে প্রতিক্রিয়া হয় না, তা সেই জীবনটা আপনার তাৎপর্যহীন। মিত্র সমাবেশ যেমন ঘটাতে হবে, তেমনি সমাজের যারা ইতিবাচক বিকাশের বিরুদ্ধে যারা থাকে তাদের শত্রু, তাদেরকে আপনি ওই জায়গায় যেতে হবে তারা আপনাকে শত্রু হিসাবে মনে করে, বা সেই শত্রুতা মোকাবেলা করার জন্য আপনার মিত্র শক্তির সমাবেশ থাকাটাও গুরুত্বপূর্ণ। না কিন্তু কই ভাই, আপনার আমি আবারও বলছি যে দর্শকদের মানে কাছে বলি যে আমি তো অনেক সময় কবির ভাইয়ের কাছে গেছি ক্যামেরার বাইরে বা ক্যামেরার সামনে, রেকর্ডের বাইরে বা রেকর্ডের সামনে। কবির ভাই ওই সময় তো এইটা মোকাবেলা করার জন্য 15 বছর যখন গত সরকার ক্ষমতায় ছিল, আপনি তো আমাকে একটা টোটকা দিছিলেন যে আপনি খালি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, যে আয়কর টাকা পয়সা, ওই জায়গাটা আপনি ঠিক রাখবেন, তারপর আপনি যা খুশি তাই বলেন, যা খুশি তাই আপনি মানে সাংবাদিকতার এথিক্সের মধ্যে থাইকা সেটা আপনি করেন, আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু এখন তো আর
মানে না সেইটা আমি মাইনে চললাম, কিন্তু এই যে শত্রু বা এই যে গালাগালি, এইটারে কি কোন স্টেটমেন্ট ক্লিয়ার রাখা মোকাবেলা না করবে? এই যে এইবার একটা এই টোটকা দেন। কারণেই এই কারণে আমি আসছি, অর্থাৎ আপনার বিরুদ্ধে যখন আপনার সত্য কথনের জন্য যদি রাষ্ট্র নিজে নিপীড়নমূলক কাজ করে, তো রাষ্ট্র কখনোই এই পর্যন্ত হিটলার থেকে শেখ হাসিনা পর্যন্ত কেউ কখনো বলে নাই যে আমার সমালোচনা করে বলে তাকে আমি গ্রেফতার করেছি অথবা তাকে ভোগাচ্ছি। ওরা নানান ধরনের ফাঁকফোকর খোঁজে। ফাঁকফোকরের মধ্যে যারা আর্থিক জীবনটার মধ্যে যাদের কোনো ভেজাল আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তাকে ধরে নিয়ে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে টকশোতে যেভাবে জামাত এবং জামাতের আমির সহ শিবিরকে যেই সমালোচনা করেছেন, এরকম সমালোচনা আমার মনে হয় খুব কমই আমরা দেখেছি। তো এই সমালোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, কিছু কথা বলবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে চাই, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে। একজন ভালো মানুষকে বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ করতে হবে। ভালো মানুষ কিন্তু বর্তমানে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। তাদেরকে ইমপ্রেস করে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, তাদের পিছনে সাপোর্ট দেওয়ার ভরসা দিয়ে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের বাংলাদেশের রাজনীতি সুন্দর, সুশৃঙ্খল হয়ে ফিরে আসবে। পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ দিতে হলে আমাদেরকেই কাজ করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং যারা চাঁদাবাজি করে, এরকম মানুষ থেকে দূরে থাকতে হবে। যারা দখলবাজি করে, এরকম মানুষ থেকে দূরে থাকতে হবে। এদের পিছন থেকে সাপোর্ট সরিয়ে নিতে হবে। এদের পিছনে যদি আমাদের ঘরের ছেলেরা থাকে, তাহলে তাদেরকে যথাযথ শাসন করতে হবে এবং তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, ওই ধ্বংসের পথ থেকে। আশা করি আপনি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আবার অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটি কমেন্ট করবেন। এইটি কমেন্ট করলে আপনার এই কমেন্টে আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং আপনার এই কমেন্টে যদি কোনো প্রকার ভুল থাকে, তাহলে সেই ভুলটি ধরিয়ে দেবে, আপনি শুধরে দিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।